প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা স্বাগত আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আনিসুর রহমান তোমাদের আবারও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞান মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার নিয়ে। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রিয় শিক্ষার্থী। তো আমি তোমাদের সাথে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমার পরিস্থিতিটা তোমাদের একটু দেখাচ্ছি। তো এখন তোমরা একটু আমাকে জানাবে যে পূর্ব পাঠে অর্থাৎ আগের ক্লাসে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলো যদি তোমরা কমেন্টে একটু লিখে দাও, সেক্ষেত্রে আমি একটু চেক করে নিই যে আমার সিস্টেম ঠিক আছে কিনা, অথবা তোমরা দেখতে পাচ্ছ কিনা, অথবা তোমাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই পর্যন্ত তোমরা লেখো যে গত ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো ওকে প্রিয় শিক্ষার্থী, আমি জাস্ট একটু চেক করে নিই কে কে যোগ দিয়েছো, কোথা থেকে যোগ দিয়েছো এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছিল। আমি জাস্ট এটা আমার পেজে একটু শেয়ার দেব। হ্যাঁ, ইশতিয়াক বলছে আসসালামু আলাইকুম। সেতুহর বলছে নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, ওয়ালাইকুম আসসালাম ইশতিয়াককে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমরা একটু জানাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আর একটু কমেন্ট করো যে কি কি বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কেমন? তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা তাহলে চলে যাব আজকের বিষয়গুলো নিয়ে। তোমরা সেই পর্যন্ত একটু অন্য বন্ধুদের ট্যাগ করো, আমি ততক্ষণ একটু শেয়ার করে নিই। কেমন? মানে আমার ওয়ালে, যাতে অন্য স্টুডেন্টরা আমার সাথে যারা কানেক্ট আছে তারা যেন যোগ দিতে পারে। হুম। আর তোমরা একটু জানাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, জাস্ট আর কয়েক সেকেন্ড লাগবে। লাইভ ক্লাস ফিজিক্স কানেক্ট। কেমন? ঠিক আছে, আমি এইটুকু দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমি জানতে চাই গত ক্লাসে কি কি বিষয়ে আলোচনা হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম তোমার বিজ্ঞানী নিউটন, উনি যেখানে পড়াশোনা করতেন, অর্থাৎ পিসা বিশ্ববিদ্যালয়, নিউটন পড়তেন না, গ্যালিলিও পড়তেন, রাইট। আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম গতদিন। তো কি কি বিষয়ে কথা বলেছিলাম? হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করছো, গুড। ঠিক আছে, তোমরা এখন আরেকটু জানাও। আমি জাস্ট আর 1 মিনিট ওয়েট করব সবার জন্য। অনেকেই যুক্ত হয়েছে ক্লাসে। তোমরা আরেকটু বলো যে আর কি কি বিষয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল। কেমন? ঠিক আছে প্রিয় বন্ধুরা। হ্যাঁ, শান্ত বলছে, নাজিফা যোগ দিছে, সাগর যোগ দিছে, সাদিয়া ফারানা, জুই, সব ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পিইউ বিজি, নাজিফা, জুবায়ের, নুসরাত, মুস্কান যোগ দিয়েছে আমাদের ক্লাসে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম? পড়ন্ত বস্তুর সূত্র আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মহাকর্ষ সূত্র নিয়ে, অভিকর্ষ ত্বরণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান তত কি হয়, কমতে থাকে, তাই না? এইগুলো আমরা আলোচনা করেছিলাম এবং সেটা দিয়ে কিন্তু আমরা একটা গাণিতিক সমস্যারও সমাধান করেছিলাম। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তো এখন তোমরা একটু দেখো যে এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? আমরা কেন এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব। স্ক্রিনে তো দেখতে পাচ্ছ, তাই না? ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের কি ধরনের পরিবর্তন ঘটে। তো আমরা সোজা কথা জানি যে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। আসলে কিভাবে কমতে থাকে, কেমন করে কমতে থাকে, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে জি এর মানটা কিভাবে কমতে থাকে। তোমরা চিত্রে একটি বিষয় দেখতে পাচ্ছ, আসলে দুইটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। একটা হলো পৃথিবীকে কেন্দ্র করে কিছু একটা ঘুরছে। আসলে এটা আমরা আজকে আলোচনা করব না, আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে একজন মানুষ যে নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী থেকে যদি সুড়ঙ্গ করা যায় এবং ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাওয়া যায়, তাহলে আসলে অভিকর্ষ ত্বরণের কি ধরনের পরিবর্তন ঘটবে, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আজকে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। তাহলে আমি বোর্ডে একটা কিছু আঁকতে চাই, তোমরা দেখো যে বোর্ডটা ঠিকঠাক ভাবে, বোর্ডের লেখাটা তোমরা বুঝতে পারো কিনা।
তাহলে আমি এটা মুছে দিলাম, যেহেতু আমরা কিশোর বাতায়নের সাথে আছি, কিশোর বাতায়ন প্ল্যাটফর্মের সাথে আছি, তাই না? তাহলে আমি যেটা বলছিলাম যে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছি। তাহলে ধরে নাও এই পুরো পৃথিবী, যেই বৃত্তটা এখানে দেওয়া আছে বৃত্তের মতো, তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি জি সমান জি এম বাই আর স্কোয়ার। তোমরা কি বোর্ডের লেখা ঠিকঠাক দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন এখান থেকে নিচের দিকে আমরা যাচ্ছি। চিত্রে যে একটা মানুষ দেখা যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে, তো এরকম আমরা নিচের দিকে যদি যাই, ধরে নাও এরকম এইচ পরিমাণ দূরত্ব আমরা নিচের দিকে গেলাম, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কয়ার। কেননা এইটুকু তখন আর মাইনাস এইচ, আমরা তো নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ দেব, কেননা আমরা জি ড্যাশ যেটার মান বের করতে হবে তাকে আমাদের লবে রাখতে হবে। তাহলে 2 কে যদি 1 দিয়ে ভাগ দিই, 2 ভাগ 1, তাহলে কি হবে জি ড্যাশ বাই জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। আমি আরেকটা বিষয় এখানে মিস করেছি, এটা টোটালি ইচ্ছা করেই করলাম। তোমরা কি বলতে পারবা যে কি বিষয়টা এখানে আমি মিস করেছি? ভূপৃষ্ঠ থেকে যখন আমরা নিচের দিকে যাব, যখন উপরের দিকে উঠেছিলাম তখন কিন্তু খেয়াল করো পৃথিবীর ভর উপরের দিকে, অর্থাৎ বায়ুমণ্ডলের ক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট করেনি, কিন্তু নিচের দিকে গেলে কিন্তু ইফেক্ট করবে এটা। তার মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘনত্ব আছে। তোমরা কি বুঝতে পারছো কেমন ঘনত্ব? কোথাও পানি আছে, কোথাও তেল আছে, কোথাও ভারী ভারী পদার্থ আছে, তাই না? তো এরকম একটা গড় ঘনত্ব ধরতে হবে। গড় ঘনত্ব ধরলাম আমরা রো। তাহলে আমরা জানি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, তাই না? তাহলে আমরা জানি কি এটা, যে রো সমান এম বাই ভি। তাহলে ভি সমান এম সমান কি হবে? পৃথিবীর ভর এম সমান ভি রো, আর গুণ করলে ভি রো হবে। তাহলে নিচের দিকে যখন আমরা যাচ্ছি সেই ক্ষেত্রে ভরটাকে আমরা ধরলাম এম ড্যাশ। নিচের দিকে যখন যাচ্ছি তখন ধরলাম আমরা এম ড্যাশ। তাহলে এম সমান যদি ভি রো হয়, ভি সমান আমরা কি জানি? ভি সমান 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে এটা আমরা জানি। তাহলে এই মানগুলো এখানে আমরা বসাতে চাই। কোথায়? জি জি ধরো চলে গেল, এম আর এম ড্যাশের কাছে আমরা মানটা বসিয়ে দিতে চাই। তাহলে কেমন হবে? আমরা এখানে হিসাবটা করি। এম সমান ভি সমান 4/3 পাই আর কিউব, ভি এর মান রো সাথে তো থাকলোই, তাই না? হ্যাঁ। এখন এম ড্যাশ সমান কি হবে? অর্থাৎ নিচের দিকে গেলে তো আর এর মানটা তো আর মাইনাস এইচ হবে। গুড। তাহলে আমরা এম ড্যাশ সমান লিখে রাখি 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব রো। এটা কি দেখা যাচ্ছে নাকি স্ক্রিনে ঢেকে যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এমন হলো, এখন এই মানগুলো আমরা এখানে পুট করতে চাই। জি ডিভাইডেড বাই জি ড্যাশ বাই জি ইকুয়াল, জি জি তো চলে গেল উপরে নিচে, এম ড্যাশ। একটু খেয়াল করো ধৈর্য ধরে। এম ড্যাশ অনেকেই তোমরা এটা পারো, কিন্তু যারা পারে না নতুন তাদের জন্য আমি একটু আলোচনা করছি, ভেঙে ভেঙে করার চেষ্টা করছি, কেমন? তাহলে দেখো এম ড্যাশ আমরা এই মানটা এখানে বসাতে চাই 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব রো। এটা কিসের মান হলো? এম ড্যাশের মান হলো, শুধু এম ড্যাশ, আরো আর স্কয়ার থাকে, তাহলে আমরা লিখলাম আর স্কয়ার। দেখা যাচ্ছে? হ্যাঁ, আর স্কয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার, এটা আমরা লিখে রাখলাম আর মাইনাস এইচ হোল স্কয়ার। একই সাথে জি তো চলে গেছে, এম থাকে, এম এর মান হলো এটা, ইন্টু 4/3 পাই আর কিউব রো। খেয়াল করো 4/3 পাই রো, 4/3 পাই রো এগুলো চলে গেল। তাহলে 4/3 পাই রো এগুলো যদি চলে যায় মানে কাটাকাটি হয়ে গেল উপরে নিচে, আর মাইনাস এইচ হোল কিউব আর মাইনাস এইচ হোল স্কয়ার। তাহলে দুইটা, উপরে আছে তিনটা, তাহলে উপরে একটা থাকলো আর মাইনাস এইচ। নিচে কি হলো? উপরে আছে আর স্কয়ার, নিচে আছে আর কিউব, নিচে একটা আর থাকলো। ঠিক আছে? এখন দেখো আমরা কি করি, এটা জি ড্যাশ বাই জি এর মান এখানে লিখলাম আমরা, আর যদি কমন নিই তাহলে কি হবে? আর কমন নিলে 1 মাইনাস এইচ বাই আর, নিচে আরেকটা আর থাকলো। এই আর উপরে নিচে আর কে যদি আমরা বাদ দিই তাহলে থাকবে 1 মাইনাস এইচ বাই আর। কিসের মান এটা? জি ড্যাশ বাই জি এর মান। তাহলে জিটাকে ওই পাশে পাঠিয়ে দাও ইনটু জি। তাহলে এখন খেয়াল করো, এই যে জি যেটা, এটা তো ভূপৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণ 9.8, আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ, এইচ এর মান হলো কতটুকু দূরত্ব আমরা নিচে গেলাম। তাহলে আসলে এটুকু তো ভগ্নাংশ হবে, ভগ্নাংশ একের থেকে বাদ দিলে ভগ্নাংশ হয়। গত ক্লাসে আমরা বলেছিলাম ভগ্নাংশ দিয়ে যাকেই গুণ করব গুণফলটা ছোট রাশি হবে। তার মানে যত আমরা নিচের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। কেমন?
তাহলে আমরা দেখে নিই পরের চিত্রটা, একটু দেখো স্ক্রিনে। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? আচ্ছা, তোমরা যারা এই সমীকরণটা তুলে নিতে চাও তারা চাইলে এটা তুলে নিতে পারো। কিভাবে হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। তো এখন তোমরা কারা কারা আমাদের সাথে আছো, আর কোনো প্রবলেম তোমাদের হচ্ছে কিনা আমি একটু দেখে নিই। চাইলে তোমরা এটা তুলে নিতে পারো, তোমাদের সময় 1 মিনিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের ক্লাসে যোগ দিয়েছো, হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ সমীকরণও তোমরা বের করে ফেলেছো। শহীদ বলছে অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তাহলে গুড, জান্নাতুল ফেরদৌস থ্যাঙ্কস, নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। আসলে তোমরা যখন কোনো কমেন্ট করো, যখন লিখছো যে বুঝতে পেরেছো, তখন আসলে খুবই প্রাউড ফিল করি আমি, এবং আমার খুব গর্ব হয় এবং ভালো লাগে যে তোমাদের নিয়ে কিশোর বাতায়ন পুরো পরিবারটা আমরা সুস্থ আছি, ভালো আছি, ভালো একটা ক্লাস কন্ডাক্ট করা যাচ্ছে, তোমরা সাড়া দিচ্ছ, আসলে আমার খুব ভালো লাগে তখন। হ্যাঁ সাদিয়া রহমান বলছে আসি স্যার, আসাদুল্লাহ বলছে নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ইন দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ জিরো, পৃথিবীর কেন্দ্রেও তোমরা বের করে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে আমি একটু মিলাই দেখি তোমাদের সাথে যে তোমরা যা করেছো সেটুকু ঠিক আছে কিনা, বা যাদের এখনো হয়নি তারা একটু মিলাই নি, কেমন? তাহলে আমরা যে সমীকরণটি পেয়েছিলাম সেই সমীকরণটি এমন ছিল যে জি সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, জি ড্যাশ সমান, অর্থাৎ এইচ মিটার নিচে। তো আমরা এখন বলছি যে পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ এইচ মিটার না এসে আর মিটার নিচে যাব আমরা, একেবারে রেডিয়াস পর্যন্ত পৃথিবীর সেন্টার কেন্দ্রে, কেমন? তাহলে সেই ক্ষেত্রে এইচ এর জায়গায় আমরা লিখবো কি, আর লিখবো। তাহলে 1 মাইনাস আর ডিভাইডেড বাই আর ইন্টু জি। খেয়াল করো 1 মাইনাস উপরে নিচে আর বাই আর মানে 1 এটা ইন্টু জি, 1 মাইনাস 1 এক থেকে এক বিয়োগ করে দিলে শূন্য হয়, শূন্য ইন্টু জি। তো কোনো কিছুর সাথে জি গুণ করলে 9.8 গুণ করে সে মানটা তো শূন্যই হবে, তাই না? অর্থাৎ যদি আমরা পৃথিবীর কেন্দ্রে যাই তাহলে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হবে, কেমন? তাহলে এটি আমরা মিলিয়ে দিলাম যে ভূপৃষ্ঠে পৃথিবীর মান জি আর এইচ মিটার বা আর মিটার নিচে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান হবে শূন্য। তাহলে প্রিয় বন্ধুরা, এখন একটা অঙ্ক করতে হবে, তোমরা কারা কারা পারো আমি একটু দেখি, আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নেব, সেই ক্ষেত্রে দেখবো যে তোমরা কারা কারা আছো, কেমন? তো তোমাদের সময় 2 মিনিট। ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কেমন হবে যদি পৃথিবীর ব্যাসার্ধ যে আর আছে, যদি আমরা আর এর অর্ধেক ধরি, কিন্তু আমরা ওটা হিসাবটা করব ভূপৃষ্ঠে, যদি এমন হয় তাহলে কেমন হবে? তো তোমরা কারা কারা পারো সেটা একটু দেখে নিই যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সাথে সেই মানটার কিরূপ পরিবর্তন হবে, কেমন? তো যারা পারবে তারা কমেন্ট করবে এবং তার কলেজের নামও লিখবে, কোন জেলা লিখবে, তাহলে সেটি আমি পাবলিকলি একেবারে ন্যাশনাল ওয়াইড তাকে আমি পরিচয় করিয়ে দেব সবার সাথে, যদিও আমি কিছু স্টুডেন্টকে চিনি আগে থেকে। ঠিক আছে, তাহলে তোমরা এখন বলো, হ্যাঁ তোমরা বলো, হ্যাঁ তোমরা কে কে পারবা আমি একটু দেখে নিই। শোনা যাচ্ছে, আমি সাউন্ডটা বাড়াই একটু দেখে নিলাম। হাইট রেডিয়াস, হ্যাঁ যদি এমন হয় তাহলে কেমন হবে? পারি স্যার লিখছে নুসরাত জাহান। ঠিক আছে, বের করে দেখাও কেমন হবে, একটু বের করে দেখাও, কেমন? আচ্ছা, তাহলে আমি একটু হিসাবটা করা শুরু করি, যাদের হবে না তারা মিলাই নাও। কি বলছে দেখো, ভর অপরিবর্তিত, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এবং ব্যাসার্ধকে ধরতে হবে r/2। তাহলে আমাদের যে ব্যাসার্ধ রেডিয়াস সেটাকে আমরা ধরবো r সমান আসলে r/2, বা আমরা r ড্যাশ লিখতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান g সমান gm/r², তাই না? আমরা তো তাই জানতাম, তো r ড্যাশ ধরেছি, r ড্যাশ দিলাম। তাহলে gm ডিভাইডেড বাই r ড্যাশ মানে হলো r/2, তাই না? বলো r/2। তাহলে এটা হলো ভূপৃষ্ঠে হবে মানটা, কেমন হবে সেটা আমরা বের করছি। তাহলে জি ড্যাশ সমান কেমন হবে সেটা বের করার চেষ্টা করছি।
gm ডিভাইডেড বাই আর স্কয়ার ডিভাইডেড বাই 4, তাই না? তো এটাকে যদি আমরা একটু ভেঙে করি তাহলে এমন হবে gm ডিভাইডেড বাই 4 বাই আর স্কয়ার, তাই না? gm বাই 1 ইনটু 4 বাই আর স্কয়ার ইনটু 4 বাই আর স্কয়ার, এমন হলো। তার মানে 4 gm বাই আর স্কয়ার। আমরা যদি সাজাই লিখি 4 gm বাই আর স্কয়ার হবে কেমন, 4 gm বাই আর স্কয়ার হবে ভূপৃষ্ঠের মানটা। কিন্তু আগে কেমন ছিল এই মানটা, ঠিক অর্ধেক করার আগে, অর্ধেক করার আগে এমন ছিল r ড্যাশ সমান আমরা লিখেছি r বাই 2, অর্ধেক করার আগে এমন ছিল g সমান gm বাই আর স্কয়ার, তাই না? এটাকে আমরা সমীকরণ 1 দিলাম, এটাকে সমীকরণ আমরা 2 দিলাম। তেমনি করে 2 ভাগ 1, 2 ভাগ 1, তাহলে কেমন হবে g ড্যাশ ডিভাইডেড বাই g। সব সময় মাথায় রাখো যার মানটা আমরা বের করতে চাই তাকে আমরা উপরে রাখবো, নিচে রাখলে বের করা যাবে না তা নয়, হরে গেলে হিসাবটা জটিল হয়ে যায়, কেমন? আচ্ছা, তাহলে এটা সমান কি 4gm বাই আর স্কয়ার, 4gm ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু আর স্কয়ার বাই gm, আর স্কয়ার বাই gm। তাহলে দেখো আর স্কয়ার চলে গেল, gm চলে গেল, থাকে 4। অর্থাৎ ভূপৃষ্ঠের মানের 4 গুণ হবে, g ড্যাশ সমান 4g, 4g অর্থাৎ 4 গুণ। তো দেখি তোমরা কারা কারা কমেন্ট করতে পেরেছো, এবং ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকলেও তোমরা জানাবে। 4 গুণ হবে নাজিফা বলছে, অবনী বলছে, গুড, সেতু বলছে, নুসরাত বলছে, মিলভা ইসলাম বলেছে, রিফা বলেছে, নীলাঞ্জনা দাস জুই বলেছে, নুসরাত বলেছে, স্বপ্না বলেছে, সাদিয়া বলেছে, জুই বলেছে, মুস্কান বলেছে, জুলমত বলেছে, শানজিদা বলেছে, নিশাত বলেছে, ইসানুল বলেছে, আরাফাত, জুবায়ের, নুসরাত, সামিয়া, রিফা, নাজিফা, আয়েশা, নিহা, মেঘলা, আবু বকর সিদ্দিক, তোমরা সবাই বলেছো। আমি হিসাব করার আগেই তোমরা পেরে গেছো, তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসলে তোমরা খুবই মনোযোগী, আমার খুব ভালো লাগছে। তো এখন দেখো আমরা কি করতে চাই, স্ক্রিনের দিকে একটু দেখো, যে আমরা মুক্তিবেগ নিয়ে কথা বলতে চাই। আসলে মুক্তিবেগ কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। মুক্তিবেগ, আমি সেখানে একটা ছবি দেখাচ্ছি, তোমরা ছবির মানুষটিকে নিশ্চয়ই চেনো, স্টিফেন হকিংস, তাই না? আচ্ছা, তো খেয়াল করো মুক্তিবেগ বলতে আমরা কেমন বুঝে থাকি। মনে করো আমি এই পেনটাকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে কি হবে, যদি উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে সেটা আবার ঘুরে আমার কাছে আসবে। যদি এটার বেগ আমি 9.8 মিটার হারে দিই প্রতি সেকেন্ডে, সে জাস্ট 1 সেকেন্ড উপরে উঠবে, ওটাই নিচে চলে যাবে। যদি বেগটা 19.6 মিটার হতো তাহলে সে 2 সেকেন্ড ধরে উপরে উঠতো। বেগটা যদি 3g এর সমান হতো তাহলে 3 সেকেন্ড উপরে উঠতো। কি বুঝতে পারছো ব্যাপারটা? বেগটা যদি 100g হতো বেগের মান, তাহলে সে 100 সেকেন্ড উপরে উঠতো। বেগটা যদি 3600 এত জি হতো তাহলে সে 1 ঘন্টা ধরে উপরেই উঠতো। কি বিষয়টা বুঝতে পারছো? এইভাবে একটু ভাবো দেখি, যে বেগ যদি এমন হয় তাহলে কি হবে। এখন মূল ব্যাপারটা কি, প্রবলেমটা কোথায় দেখো, যে আমরা বেগটা যেমনই দিই না কেন, মনে করো এই হলো আমাদের সূর্য, আমরা যেই সৌরজগতে আছি, এই সূর্যের বাইরে একটা রাস্তা আছে, যেই রাস্তায় চলে আমাদের বুধ। আমাদের কেন বলছি, আমরা এই সৌরজগতে আছি, এটা মিলে আমাদের একটা পরিবার। এরকম হাজারো সৌরজগৎ আছে, হাজারো নক্ষত্র আছে, হাজারো সূর্য আছে। তো আমরা যেই পরিবারে আছি আমরা সেই পরিবার নিয়ে কথা বলছি। এই রাস্তায় চলবে বুধ, শুক্র, আমাদের পৃথিবী যেখানে আমরা আছি। তো এই পৃথিবী থেকে যখন কোনো কিছুকে আমরা শূন্যের দিকে নিক্ষেপ করি, তখন পৃথিবীর অভিকর্ষ বলের কারণে সেটা ঘুরে আবার পৃথিবীতে আসে। ঠিক তেমনি করে সূর্য থেকে যদি কোনো বস্তুকে পৃথিবীর দিকে নিক্ষেপ করা হয়, সে কি করবে, ঘুরে আবার সূর্যে চলে যাবে। কেননা মহাকর্ষ সূত্র তো তাই বলছে, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, তাই না? তাহলে খেয়াল করো, সূর্য থেকে যেটা পৃথিবীর দিকে আমরা নিক্ষেপ করছি সেটা সূর্যে চলে যাচ্ছে, পৃথিবী থেকে যেটা নিক্ষেপ করছি পৃথিবীর দিকে চলে আসছে। তো
এরকম একটা জায়গা, যে জায়গাটাকে আমরা ভ্যাকুয়াম বলতে পারি, মধ্যাকর্ষণ বলতে পারি, যেখানে আসলে এই বলের মানটা কম। তার মানে এইরকম জায়গায় যদি কেউ যায়, তাহলে আসলে ওখানে সে ভাসবে, শূন্যে ভাসতে থাকবে, সে কোনো দিকেই যেতে পারবে না। কি ব্যাপারটা, তাই না? ঠিক তাই। তাহলে দেখো আমরা এমন একটা বেগ দেব, যেই বেগ দিলে সে এইরকম জায়গায় চলে যাবে, সে আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। সেই বেগকে আমরা কি বেগ বলবো? পৃথিবী থেকে মুক্ত করে দিলাম, স্কেপ ভেলোসিটি। কেমন? তোমরা এটা বুঝলে কিনা একটু কমেন্টে জানাও, কেমন লাগলো সেটাও তোমরা একটু উদাহরণে জানাও, জটিল হলেও তোমরা জানাবে। কেমন? প্রিয় শিক্ষার্থী, এই মুক্তি বেগের মানটা কত, অর্থাৎ কত বেগে নিক্ষেপ করলে সেই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না। এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে আমাদের প্রশ্ন তো পরীক্ষায় আসবেই, অঙ্ক তো, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান তো করতে হবেই, এমনকি অ্যাডমিশন টেস্টেও আমাকে এটা ফাইট করতে হবে। তাহলে একটু শিখে নিই আমরা ভেতর থেকে যে ঘটনাটা কি। তাহলে খেয়াল করো যে দেখো, আমরা যখন কোনো বস্তুকে নিক্ষেপ করছি তখন আমাদের কতটুকু কাজ করতে হয়। কাজের মানটা সবসময়ই বল গুণ সরণ। তো আমরা এফ পরিমাণ বল দিলাম এবং তার সরণ যদি ডিআর পরিমাণ হয়, তাহলে আমরা লিখতে পারি ডি ডাব্লিউ ইকুয়াল এফ ডি আর। কেমন? তার মানে ক্ষুদ্র সরণ হয়েছে ডিআর পরিমাণ, বল গুণ সরণ। এই ক্ষুদ্র সরণকে আমরা যদি বড় হিসাব করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? বড় হিসাব করতে গেলে আমাদের সেটাকে ইন্টিগ্রেশন করতে হয় বা সমাকলন করতে হয়। তাহলে আমরা একটু সমাকলনটা করব। কেমন? তাহলে দেখো, সমাকলন করে দিলাম আমরা এটাকে। সমাকলন করতে গেলে বা ইন্টিগ্রেশন দিতে গেলে সেটার আবার সীমা দিতে হয়, তাই না? তো তোমরা কি দেখতে পাচ্ছ নাকি দেখতে সমস্যা হচ্ছে? আমার মনে হয় আমার মাথায় সমস্যা হচ্ছে, না? তাই তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি লেখা হয়ে গেলে একটু এদিক সেদিকে যাবো আর কি। তাহলে খেয়াল করো যে ডিডব্লিউ ইকুয়াল এফ ডিআর, তো এর আবার লিমিট দিতে হয়, সীমা দিতে হয়। তাহলে 0 থেকে ডাব্লিউ, অর্থাৎ কাজ শুরুতে ছিল 0, সর্বোচ্চ কাজ হলো আমার ডাব্লিউ পরিমাণ। তাহলে এখানে আমার সীমা দিতে হবে, সীমাটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর থেকে একে আমরা ইনফিনিটি, অসীম পর্যন্ত পাঠাতে চাচ্ছি। তাহলে দেখো হিসাবটা কেমন হবে, উপরের সীমা মাইনাস নিচের সীমা, অর্থাৎ ডাব্লিউ মাইনাস 0 ইকুয়াল, তাহলে এফ, এফ সমান আমরা মহাকর্ষীয় সূত্র থেকে জানি জি এম এম বাই আর স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ। লিখলাম জি এম এম, বড়টা পৃথিবীর ভর, ছোটটা যেই বস্তুকে নিক্ষেপ করছি তার ভর, জি এম এম বাই আর স্কয়ার। আর স্কয়ারটা ছোট হাতে দিতে হবে, কেননা আমাদের রাশিটা ছোট হাতের আছে। এমন দিলাম, আমার লিমিট থাকলো আর টু ইনফিনিটি। তাহলে দেখো, যারা কনস্ট্যান্ট তাদের আমি বাইরে বের করে দিচ্ছি, জি এম এম। আমি একেবারে ভেঙে ভেঙে করার চেষ্টা করছি ক্যালকুলাসটা, যারা ক্যালকুলাস নিয়ে ভয় পাও আশা করি তারা বুঝতে পারবে। জি এম এম অর্থাৎ যারা আর সংশ্লিষ্ট না তাদের আমি বাইরে বের করে দিলাম। ডি এর পরে যে রাশি আছে আসলে সেটাই মূলত নির্ধারণ করে যে আমার কনস্ট্যান্টটা কি হবে। তাহলে আর কে আমাদের হিসাব করতে হবে, 1 বাই আর থাকছে, এখন এটাকে আমরা লিখতে পারি আর ইনভার্স 2। তাহলে এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীম পর্যন্ত হিসাব করতে হচ্ছে ডিআর। এখন একটা সূত্র তোমরা জানো যে সমাকলন করার সূত্র, x টু দি পাওয়ার n এর মানে হলো n x n মাইনাস 1, তাই না? এটা হলো ইন্টিগ্রেশনের সূত্র, সরি ডিফারেন্সিয়েশনের সূত্র। ইন্টিগ্রেশনের সূত্র হলো, এটা আমি ডিফারেন্সিয়েশনের সূত্র লিখছি, ডি ডিএক্স করেছি আমি। তাহলে এখন আমার করতে হবে এখানে x টু দি পাওয়ার n, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। কেমন? তাহলে আমার পাওয়ার আছে -2, তাহলে কি হবে, আমি এইটুকু কাজটা দেখাচ্ছি, জাস্ট এইটুকু একটু দেখে নাও যে n প্লাস 1 -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। কি বোঝা গেল? এরপরে এটা যা লিমিট থাকবে লিমিটটা আমাদের দিয়ে দিতে হয়। এখানে লিমিটটা হলো আর টু ইনফিনিটি, তার আগে যা যা ছিল আমরা তাইকে এখানে লিখে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন কি হবে, -2 প্লাস 1, তাহলে উপরে -1 থাকছে, নিচেও -1 থাকছে। তাহলে এটাকে আমরা এমন লিখতে পারি জি এম এম আর মাইনাস 1 ডিভাইডেড বাই -1। কেমন? এমন থাকলো, আমার লিমিটটা থাকলো। তো আমি এটাকে উপরে লেখার চেষ্টা করছি, এখন এখানে এখানে লেখার চেষ্টা করছি। তাহলে কি হবে, জি এম এম -1 আছে,
আর ইনভার্স 1 মানে হলো 1/r। আমি একেবারে ভেঙে ভেঙে করার চেষ্টা করলাম। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা। এটা বড় হাতের আর, এটা বড় হাতের আর, কেমন? ঠিক আছে, তাহলে দেখো 1/r, এই জায়গায় আমার উপরের সীমা মাইনাস নিচের সীমা দিতে হবে। জি এম এম মাইনাস 1/∞, মাইনাস মাইনাসের প্লাস 1/r, তাহলে জি এম এম বাই আর। কেননা 1/∞ এর মান হলো 0। কেন 0 হয় আমি জানিয়েছিলাম যে ইনফিনিটি মানে হলো 1/0, অর্থাৎ কোন রাশিকে যখন শূন্য দিয়ে ভাগ করতে হয় এটার মান কত হয় আমরা জানি না। আমি এর প্রথম ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে আমি বলেছিলাম এটা কিভাবে হয়। জাস্ট 30 সেকেন্ড একটু রিমাইন্ড করার চেষ্টা করি। যে দেখো এখানে মনে করো যে তুমি আসো, বা সরি তুমি নাই, তুমি নাই এটা হলো তুমি, জিরোটা তুমি, আর এখানে একটা আম রাখা আছে, তাহলে আম ভাগ কেউ নাই, তুমি নাই, তাহলে আসলে ওই আমটা কি হবে, আমের ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না, জানি না বলে এটাকে অসংজ্ঞায়িত বলা হয়। বা 1/0 এটা মানটা, কারণ 1/0 তার মানে পুরো পার্টটা 0, 1/r থেকে গেল, এটা কিসের মান? w মান, অর্থাৎ কাজের মান। কাজ আমার কতটুকু কাজ করতে হবে, অর্থাৎ এই পরিমাণ কাজ যদি আমি করতে পারি তাহলে ওই বস্তুটা মুক্তি বেগ পাবে। তাহলে খেয়াল করো তাহলে বেগের মানটা কত। বেগ আমরা জানি, বেগ হলো গতিবেগ, গতিবেগ মানে হলো হাফ এম ভি স্কয়ার। তাহলে গতিবেগ কি, অর্থাৎ গতি শক্তিকে যদি আমরা কাইনেটিক এনার্জি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা প্রকাশ করি কাইনেটিক এনার্জিকে, হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ আমার যে গতি শক্তি সেটা যদি আমার কাজের সমান হয় তাহলে আমরা মুক্তিবেগ পাবো। এই ভিটাকে আমরা বলছি মুক্তিবেগ, দুইটা ইকুয়াল হতে হবে, সমান হতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল কে যদি হয় তাহলে আমরা লিখে ফেলি এখানে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল জি এম এম বাই আর। কেমন? তাহলে দেখো উভয় পক্ষের ছোট হাতের এম আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ভি স্কয়ার সমান 2 টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম 2 জিএম বাই আর। খেয়াল করো উপরে নিচে যদি আমরা একটা আর গুণ করে দিই তাহলে সমীকরণটা এমন হবে আর ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে দেখো জিএম বাই আর স্কয়ার, জিএম বাই আর স্কয়ার কিসের মান? অভিকর্ষ ত্বরণ জি এর মান, তাই না? তাহলে খেয়াল করো এটা হলো 2 জি আর, ভি সমান তাহলে রুট, তাহলে আমরা মুক্তি বেগের রাশিটা পেয়ে গেছি ভি সমান রুট ওভার 2gr। তাহলে ভূপৃষ্ঠের মুক্তিবেগ কত? অর্থাৎ আরেকটা বিষয় খেয়াল করো, মুক্তিবেগ কিন্তু বস্তু ভরের উপরে নির্ভর করে না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এখানে কোনো ভর এম নাই এই সমীকরণে, আছে? নাই। এই এম যেটা আছে এটা পৃথিবীর ভর, বস্তুর ভর কিন্তু এখানে নাই। তাহলে খেয়াল করো যে ভি সমান 2gr, জি হলো জি এর মান 9.8, আর এর মান আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস 6.4 × 10⁶ মিটার। তাহলে তোমরা এই মানটা বসাও, বসিয়ে পৃথিবীর মুক্তিবেগ কত হবে তোমরা একটু জানাও। ততক্ষণ আমি একটু দেখে নিই যে তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। তোমরা অনেকেই বলেছো যে 11.2, অনেকেই বলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ অনেকেই বলছে বই দেখে বলা বন্ধ করো, গুড। এটা কিন্তু ঠিক যে বই দেখে আমরা বলবো না, একেবারে হিসাব করে করে আমরা বলবো, কেমন? ক্যালকুলেটর রাখো, এই যে দেখো আমিও ক্যালকুলেটর রাখছি, কেমন? হিসাব করে করে আমরা বলবো। ওকে গুড। লাইভ লেখার জন্য উপরের অংশ দেখা যায় না মানে কি? কোনটার জন্য দেখা যাচ্ছে না গো? না দেখা যাওয়ার কথা, হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন ভূপৃষ্ঠের মুক্তিবেগটা বের করে ফেলি। যারা বের করেছো তাদের সাথে আমার মানটা মেলে কিনা আমি একটু দেখতে চাই, কেমন? তাহলে দেখা যাক
একটু ওয়েট, তোমরা কি এখন দেখতে পাচ্ছ বলো তো? আমার এটা রিস্টার্ট নিয়েছিল, আমি বুঝলাম না, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু জানাও তো যে তোমরা সাথে আসো কিনা। আমি একটু সময় নিচ্ছি তোমাদের থেকে, তোমরা একটু আমাকে জানাও যে পুরো পরিস্থিতি ঠিক আছে কিনা, কারণ আমি কিছু সমস্যা ফেস করেছি অলরেডি। তোমরা একটু জানাও তো ঠিক আছে কিনা, কারণ আমি বেশ কিছু প্রবলেম ফেস করছি আর কি। হ্যাঁ, তোমরা শুধু বলবা যে ঠিক আছে কিনা। হ্যাঁ, কি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, চলছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ও গুড, হ্যাঁ ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে হ্যাঁ, মানে আমার ল্যাপটপটা রিস্টার্ট নিয়েছিল, আমি বুঝলাম না কারণটা কি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না? তোমরা একটু জানাও, এমন হয় না কখনো, কিন্তু আজকে এমন হলো কেন আমি বুঝলাম না। আচ্ছা, আমি তোমাদের সাথে আছি, আমি জাস্ট চেষ্টা করছি আর কি যে কিভাবে এই প্রবলেমটা ওভারকাম করা যায়। তোমরা একটু আমার সাথেই থাকো। তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো সবাই। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমাকে দেখতে না পাও, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু জানাও তো। আমাকে না দেখলেও চলবে, তোমরা দেখো জাস্ট স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিনে আমি নতুন একটি গাণিতিক সমস্যা দিয়েছি, তোমরা দেখো যে তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা। শুধু স্ক্রিনটা তোমরা আমাকে জানাও যে তোমরা দেখতে পাচ্ছ। আমি আমাকে হাইড করে দিলাম। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তোমরা আমাকে না দেখলেও চলবে। তোমরা আমাকে না দেখলেও চলবে, তোমরা জাস্ট শুধু স্ক্রিনটা দেখো ঠিক আছে কিনা। গুড, ঠিক আছে। কারণ ক্যামেরাটা প্রবলেম করেছে। তো এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে চাই আমরা। তোমরা কে কে পারবে সেটা একটু আমাকে জানাবে, কেমন? এই গাণিতিক প্রবলেমটা সলভ করতে হবে। তোমরা যারা পারবে তারা আমাকে জানাও। 103। আমি তোমাদের সাথে আর কিছুক্ষণ থাকবো, তোমরা জাস্ট ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করো। আমি জাস্ট একটু তোমাদের সাথে থাকার চেষ্টা করছি, এই প্রবলেমটা সলভ করা যায় কিনা, এটা সমাধান করা যায় কিনা আমি জাস্ট একটু দেখে আসি। তোমরা যারা যারা পারবে গাণিতিক সমাধানটা করতে তারা একটু ওখানে লিখে জানাও যে তুমি সমাধান করতে পারছো, কেমন? যারা যারা পারবে তারা সমাধান করার চেষ্টা করো। হ্যাঁ, তবে আসলে এটা একটা প্রবলেম, প্রযুক্তির প্রবলেম। তো ঠিক আছে, আমি চেষ্টা করি আর কি তোমাদের সাথে থাকার জন্য। তোমাদের সাথে আমি আছি, কেমন? তোমাদের সাথে আমি আছি। হ্যাঁ, আমি জাস্ট চেষ্টা করি আর কি যে ক্যামেরাটা জাস্ট একটু নিয়ে আসা যায় কিনা। ক্যামেরাটা নিয়ে আসা যায় কিনা আমি একটু চেষ্টা করছি। যদি সফল হই তো খুবই ভালো হবে। তোমরা জাস্ট আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমরা আমার সাথে আছো। হুম। হ্যাঁ, স্ট্রিমিং চলছে। আর জাস্ট এ মিনিট, ভিডিও ক্যাপচার ডিভাইসটা আমি রেডি করে নিচ্ছি। ভিডিও ক্যাপচার ডিভাইসটা আমি রেডি করে নিচ্ছি, তোমরা একটু থাকো আমার সাথে। সরি। হ্যাঁ, তোমরা দেখতে পেলে আমাকে বলবা যে তোমরা দেখতে পাচ্ছ, কেমন?
ভিডিও ক্যাপচার ডিভাইসটা আমি একটু রেডি করব। আমি তোমাদের সাথে আছি, কেমন? আমি তোমাদের সাথেই আছি। তোমরা শুধু আমাকে বলবে যে তোমরা দেখতে পাচ্ছ কি না। ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছ এখন? দেখো তো, আমাকে দেখতে পেলে আবার তোমরা ওইটা দেখতে পাচ্ছ না এমন হচ্ছে কিনা সেটা দেখো। আসলে পুরো সিস্টেমটা রিস্টার্ট মারছে, কেন মারলো আমি ঠিক জানি না। দেখো তো তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ কি না? হুম, দেখতে পাচ্ছ? শব্দ শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এইরকম মানে অভিজ্ঞতা আমার এই প্রথম হলো আর কি, এরকম লাইভ ক্লাস নিতে নিতে। তো পুরো ল্যাপটপ মানে যেখান থেকে আমি লাইভে যাচ্ছি সেটা পুরো রিস্টার্ট মারলো, তারপরে স্ট্রিমিং বন্ধ হলো না, ক্যামেরাটা অফ হয়ে গেছে। আমি আবার ক্যামেরাটা ঠিক করে দিলাম। হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না যে কিভাবে এতগুলো ঘটনা ঘটলো। হ্যাঁ, উল্টা ছিল। এখন দেখো যে তোমরা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, গুড। তাহলে আমরা এই গাণিতিক প্রবলেমটা সমাধান করতে চাচ্ছি। তোমরা যারা আমার সাথে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে দুই একজন ক্লাস থেকে চলে গেছে, তাতে অসুবিধা নাই। তোমরা যারা আমাদের সাথে আছো, হ্যাঁ, একজন বলতে তরঙ্গ ক্লাস, হ্যাঁ তরঙ্গ ক্লাসই নয়। আসলে তোমরা শুনে খুশি হবে যে পুরো কোর্সটাই অর্থাৎ পুরো ফার্স্ট পেপারটাই মানে আমার নেয়ার কথা। আমি চেষ্টা করব তোমাদের সাথে সবসময় থাকার জন্য, সার্বক্ষণিক থাকার জন্য। আর তোমাদের আহ, এই ক্লাসের জন্য অর্থাৎ তোমরা যে পরিমাণ সহযোগিতা আমাকে করছো, এইটার জন্য আসলে আমি তোমাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তোমাদেরকে আমি সবসময় মনে রাখবো, তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন ঠিক আছে, হ্যাঁ, অল ইজ ওয়েল, হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিজেও এখন একটু স্যাটিসফ্যাকশন পাচ্ছি, খুব ভালো লাগছে। কে জানি একজন ফোন দিচ্ছে আবার এর মধ্যে, আসলে এরা পাগল নাকি আমি বুঝলাম না। তাও ফোনে ফোন দিচ্ছে, মানে ফেসবুক থেকে ফোন দিচ্ছে, কেটে দেওয়ার পরে ফোন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখো এই অঙ্কটা সম্পর্কে তোমাদের একটু কাজ দিতে চাই, মানে একটু বুঝাই দিতে চাচ্ছি যে তোমরা বুঝতে পারো কিনা। খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু 2018 সালের বোর্ড পরীক্ষায় আসছে, কেমন? তো প্রশ্নটা এমন ছিল যে, হ্যাঁ গুড, ফাইন, যে 5 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তি বেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায়, যার ভর পৃথিবীর ভরের 16 গুণ এবং ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আমার মনে হয়েছে যে পৃথিবীর মুক্তি বেগ নিয়ে কথা হচ্ছিল, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা একটু জেনে আসতে চাই, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গায় আমরা ছিলাম। তো খেয়াল করো যে রুট ওভার ভি সমান 2 জি আর, ভি সমান রুট ওভার 2 জি আর। তাহলে দেখো 2 গুণ জি এর মান 9.8 ভূপৃষ্ঠে, আর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ মিটার। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে মানটা হবে 11,200 অর্থাৎ 11,200 মিটার পার সেকেন্ড রুট করার পরে, কেমন? তাহলে এটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য একটু আলোচনা করা দরকার। অর্থাৎ কোন বস্তুকে যদি আমরা এই পরিমাণ বেগ দিতে পারি, অর্থাৎ 1 সেকেন্ডে সেই বস্তুটা 11.2 কিলোমিটার বেগ যদি পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো মুক্তিবেগ বলতে পারবো। এবং মজার ব্যাপার হলো ওই বস্তুটা আর কখনো ভূপৃষ্ঠে ফিরে আসবে না, কেমন? এটাকে আমরা বুঝতে পারলাম। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা এই পরিমাণ বেগ দিই তাহলে সেটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না। তো এখন আমাদের বোর্ডে যে অঙ্কটা তোমাদের করতে বলেছিলাম, গাণিতিক সমস্যার সমাধান করতে বলেছিলাম, আসলে অঙ্ক ঠিক না, গাণিতিক সমস্যার সমাধান। যে 5 কেজি ভরের বস্তু, তাই তো? আমি একটু স্ক্রিন একটু বড় করে দেখে নিই। হ্যাঁ, তাহলে বস্তুর ভর কিন্তু এখানে কাজে লাগবে না, তাহলে পৃথিবীর ভর ধরতে হবে। ঠিক আছে, আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করে আমরা আজকে শেষ করবো। তাহলে দেখো যে যার ভর পৃথিবীর ভরের 16 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর আমরা ধরলাম এম, আমরা পৃথিবীর ভরকে ধরলাম এম,
ME সমান M পৃথিবীর ভর, আর ওই গ্রহের ভর সেটাকে আমরা MM ইকুয়াল লিখছি পৃথিবীর ভরের 16 গুণ, অর্থাৎ 16 গুণ হবে। তারপরে বলছে যে ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ, টেকনিক্যালি লেখা আছে ওই গ্রহের ব্যাস আর M, ওই গ্রহের ব্যাসটা হবে, তাহলে ডি দাও এখানে, DM ওই গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ, অর্থাৎ 8RE পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। তাহলে তার ব্যাসার্ধ কত হবে? আর এমটা হবে 2 দিয়ে ভাগ করলে 4RE, এবং সেখানে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তীতে লিখব। এখন কি বলছে দেখো, সরি আমি ঘ নাম্বারটা দেখাই ফেলছি, গ করতে হবে আগে, তারপরে ঘ করতে হবে। তাহলে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান ওই গ্রহের পৃষ্ঠে, তাহলে জি ড্যাশ সমান আমরা লিখতে পারি GM বাই MM দাও আর M দাও, কেমন? এটা দিলাম। আর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান GME বাই RE তার স্কয়ার। এখন এটাকে লেখো 2, এটাকে দাও 1 ভাগ 2 করো, করলে আমরা যে মান পাবো সেই মানটা তোমার এমন হবে জি ড্যাশ সমান, যে মানটা আসবে ভূপৃষ্ঠের মানের সমানই আসবে। ঠিক আছে, আমরা একটু ভেঙে করার চেষ্টাই করি। তাহলে জি ড্যাশ বাই জি সমান GMM বাই RM স্কয়ার, GMM বাই RM স্কয়ার ইনটু R স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার ডিভাইডেড বাই GME। কেমন? তাহলে আমরা এগুলো একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। আমি জানি তোমাদের অনেকেরই হয়ে গেছে, তারপরে যাদের হয়নি তারা একটু মিলিয়ে নাও। জি চলে গেল, MM মানে 16M, MM মানে হলো, এটার মানে হলো 16M। RE মানে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা RE ধরি, পৃথিবীর ব্যাসার্ধ। RM মানে ওই গ্রহের ব্যাসার্ধ, RM মানে 4RE তার স্কয়ার হবে, কারণ RM এর উপর স্কয়ার আছে, কিন্তু ME মানে পৃথিবীর ভর, কেমন? আচ্ছা 16ME হবে, ঠিক আছে। আচ্ছা এগুলো ME দিলাম, বা শুধু M দিলেও হবে, অসুবিধা নাই। তাহলে 16ME আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি, RE স্কয়ার ডিভাইডেড বাই 4 16 RE স্কয়ার ইনটু ME। তাহলে খেয়াল করো 16 চলে গেল, ME চলে গেল, RE চলে গেল, তাহলে 1 হবে। তার মানে জি ড্যাশ সমান জি হবে, অর্থাৎ ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণের মান সেটা বসালেই হবে। আবার এখানে আমরা জি সমান GM বাই R স্কয়ার করলেও হবে, এত কিছু না করে শুধু জি সমান GM বাই R স্কয়ার এই মানটা বসালেও হবে। তাহলে দেখো জি সমান GM বাই R স্কয়ার মানে পৃথিবীর মান, এই মানগুলো বসালে মানটা হবে 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেমন? 3 ভাবে অঙ্কটা আমি করলাম, শুধু এখানে বসালেই হতো, এত কিছু করার পর হিসাবটা করলাম, এটা করেও হবে, কোনো অসুবিধা নাই। কেমন? আচ্ছা এখন করতে হবে এই ঘ নাম্বারটা তোমরা বাড়ির কাজ হিসেবে নাও, কেমন? কারণ এরপরে আবার আরেক টিচারের ক্লাস আছে। হ্যাঁ তোমরা অনেকেই হিসাব করে ফেলেছো, তবে মানটা যারা বলছো 10,000 ঠিক এরকম হবে না, এটা 9.77 হবে। কেমন? আচ্ছা গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন কয়টা বাজে দেখে নিই একটু। হ্যাঁ আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে, তো তোমরা আগামী ক্লাসের জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই সব তোমরা বাড়ির মধ্যে থাকবা, ঘরের মধ্যে থাকবা, এবং কোনোভাবেই তোমরা বাইরে যাবে না। কেমন? কারণ দেশের পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপ থেকে খারাপতর হচ্ছে, সেই জায়গায় আমাদের ঘরের মধ্যে থাকার কোনো বিকল্প নাই। আর যেহেতু তোমরা